ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের বেশিরভাগ প্রস্তুতি শেষ জানালেন সিএসি। ডিসি এসপি নিয়োগ লটারিতে বললেন উপদেষ্টা। মানুষের মত প্রকাশের রাজনীতি শুরু হলে ফ্যাসিবাদ আর ফিরবে না, মন্তব্য তারেক রহমানের। রাজধানীতে বর্ণাঢ্য বিজয় র্যালি। 5 আগস্ট কক্সবাজারে ঘুরতে যাওয়ায় হাসনাত সার্জিস সহ 5 নেতাকে শোকজ এনসিপির, জবাব দিতে হবে 24 ঘন্টায়। কর অফিসের নাইট গার্ডে জালিয়াতির ফাঁদ, করদাতাদের রিটার্নের ভুয়া চালান দিয়েই শত কোটি টাকার মালিক। ঢাকার 98% শিশুর রক্তেই সীসার উপস্থিতি, আইসিডিডিআরবির গবেষণা। ধূলিকণা ও রান্নার পাত্রই প্রধান উৎস। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, রাজনৈতিক দল নয়, ভোটারদের নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন করতে যায় ইসি। তবে ভোটারদের আস্থা ফিরিয়ে কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন সিএসি। আবারও এআই নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার ভাষণে ফেব্রুয়ারিতে ভোটের দিন ঘোষণার পর সবার দৃষ্টি এখন নির্বাচন কমিশনে। মাস চূড়ান্ত হলেও দিনক্ষণ কবে, প্রস্তুতি কতটা, সে প্রশ্ন জনমনে। বুধবার এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, সরকারের চিঠি পাওয়ার আগেই শুরু হয়েছে প্রস্তুতি। চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ভোট। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। ইয়াঙ্গার জেনারেশনকে ইনক্লুড করার জন্য একটা ভোটার রেজিস্ট্রেশন আইনে আমরা একটা অ্যামেন্ডমেন্ট এনেছি, যাতে একটা কাট অফ ডেটে আরও কিছু নতুন ভোটারকে আমরা যাতে ইনক্লুড করতে পারি। আগামী মাসে অনেকটা প্রস্তুতি শেষ হবে জানান সিইসি। অংশগ্রহণমূলক নির্বাচন ও আওয়ামী লীগ প্রশ্নে তিনি বলেন, দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। আমার তো মূল ফোকাস ভোটার। এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরও 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় জোট, সবই করছে তো। কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ডিসিএসপিদের ভূমিকা তুলে ধরেন সিইসি। গ্রহণযোগ্য ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চান তিনি। যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গডস সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই। ডিসিদেরকে বলেছি যে দেখেন, আপনাদের কাজ শুধু প্রশাসন না, এই যে আমি যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কথা বলছি, এইটার বাস্তবায়ন আপনাদের উপর নির্ভর করছে। আইন শৃঙ্খলার চেয়েও এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। বলেন, আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি, এজন্য গণমাধ্যমের ভূমিকা সবার উপরে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মত প্রকাশের রাজনীতি শুরু করতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভিন্নমত থাকলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকতে সব দলের প্রতি আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় বিশাল সমাবেশ। কর্মসূচিতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে জড়ো হন হাজারো নেতাকর্মী। আশেপাশের সকল জেলার নেতা কর্মী, সাধারণ মানুষকে আমি আন্তরিক প্রীতি জানাচ্ছি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। নেতারা বলেন, যারা ঐক্য ভাঙার চেষ্টা করছে তারা বাংলাদেশপন্থী নয়। আমাদের শক্তি হবে আমাদের ঐক্য। ফ্যাসিবাদ বিরোধী সেই জাতীয় ঐক্যকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের রাস্তায় হাঁটবো। সমাবেশে দলের মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে দেশের গণতন্ত্র। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে
আমরা সেই গণতন্ত্রকে উদ্ধার করব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব, সাম্য মানবিকের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের মত প্রকাশের রাজনীতি করতে পারলে দেশে ফ্যাসিবাদ আর ফিরতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে দেশের গণতান্ত্রিক আমি জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশে জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না। বলেন, মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বিএনপির উদ্যোগে আজ রাজধানী সহ সারা দেশে বিজয় র্যালির কর্মসূচির সাফল্য কামনা করছি। বক্তব্য শেষে বিজয় র্যালির উদ্বোধন করে এই যাত্রাকে আলোর পথের যাত্রা বলেও উল্লেখ করেন তারেক রহমান। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র্যালিতে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ছিল নেতাকর্মীদের কণ্ঠে। দুপুরে নাপালটনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয় র্যালিটি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেলা 12টার পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। 3টার আগেই কানায় কানায় পূর্ণ পল্টনের রাজপথ। বিজয় র্যালির উদ্বোধনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছিলেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতাকর্মীরা। বিকেল 4:45 শুরু হয় র্যালিটি। বিএনপি ছাড়াও এতে যোগ দেয় যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাতে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা সহ বিভিন্ন রঙের ক্যাপে রঙিন নেতাকর্মীরা। বাদ্যের ঝনঝনানিতে মুখরিত বিজয় উল্লাস। দীর্ঘ 17 বছরের নির্যাতন আর নিপীড়নের নানা বার্তা ছিল র্যালি জুড়ে। নির্যাতনের ক্ষতের স্মরণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নেতাকর্মীদের। বাঁধভাঙ্গা উচ্ছ্বাস আর প্রত্যাশার জনসমুদ্র মনে করিয়ে দিল নতুন বাংলাদেশের স্বপ্ন। বুধবারের এই বিজয় র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানো পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এনসিপি, জামায়াত সহ বেশিরভাগ দল। তবে আগে গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির। এদিকে জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ বলে মন্তব্য করেছে দলগুলো। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা রাজনীতিবিদদের। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা। এতে গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত। এছাড়া জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তথ্য দেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করেছে এনসিপি। তাদের দাবি, নির্বাচনের আগে বিচার ও সংস্কার নিশ্চিত করতে হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিও দলটির। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। একই সাথে নির্বাচনের পূর্বেই মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা অবশ্যই সরকারকে আমাদের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করতে হবে। জামায়াতে ইসলামী মন্তব্য করেছে, জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ, জাতির প্রত্যাশা পূরণ হয়নি। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সন্তুষ্ট তারা। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রামের কথা বলা হলেও 1947 সালের আজাদিকে উপেক্ষা করা হয়েছে। এতে ফিলকানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 28 অক্টোবরের হত্যাকাণ্ডের উল্লেখ নেই। জুলাই ঘোষণাপত্র নিয়ে অসন্তুষ্ট গণ অধিকার পরিষদও। এনসিপিকে সরকার প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ নূরের। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি, জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি,
এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি জামাত এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়ার দাবি রাজনৈতিক দলগুলোর। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময়সীমা ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাগত জানিয়ে বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। অতি দ্রুত একটি নির্বাচন। এ সময় জুলাই ঘোষণাকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই ঘোষণার মাধ্যমে দেশের গণতান্ত্রিক অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ তৈরি হলো। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের পথে ফিরতে চায় বিএনপি। বর্তমান পরিস্থিতিতেই সুষ্ঠু ভোট সম্ভব বলে মনে করেন মির্জা ফখরুল। 91-তে আপনার নির্বাচন হয়েছে, তখন একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে সে নির্বাচন হয়েছিল। পরবর্তী সমস্ত নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের মধ্যে সম্ভব হয়েছে এবং এটা এখন আরও বেশি করে সম্ভব যে জনগণ এই নির্বাচনটা চায়। তো জনগণই আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার নিয়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা পরবর্তী সংসদে বাস্তবায়ন হবে, এটাই সংবিধানসম্মত পথ। রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে, আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া। জুলাই সনদে স্বাক্ষর সহ রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির আশা বিএনপির। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই লটারির মাধ্যমে এসপি ও ওসিদের বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য কমিশনের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টারা। ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন, এর 2 মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে সচিবালয়ে সভা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করা হবে। 47,000 ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা বাহিনীর কর্মকর্তার সঙ্গে থাকবে বডি ক্যামেরা। পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। এর আগে সচিবালয়ে নির্বাচনী বাজেট নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। কত বাজেট চূড়ান্ত না হলেও কমিশনের চাহিদা পূরণ করা হবে বলে জানান তিনি। বাজেট নিয়ে নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। তারপরে যদি অনেক কিছু তাদের সে কন্টিনজেন্সি থাকে, বাড়তি কিছু থাকে, সেটা কোনো ক্রমে তো আমরা এসে করব না। অর্থ উপদেষ্টা আরও জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ ও প্রশিক্ষণের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হচ্ছে। কিছুটা একটু উন্নতি হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছিলেন কর অফিসের অস্থায়ী নাইট গার্ড। শিক্ষাগত যোগ্যতা না থাকলেও নিত্য নতুন কৌশলে রাজস্ব জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন শাহাদাত হোসেন কাজল মোল্লা। ঊর্ধ্বতনদের সহায়তায় ঢাকার 4টি কর অঞ্চলে জালিয়াতির ফাঁদ পেতে বড় বড় কোম্পানির মালিক সরকারি কর্মকর্তাদের আয়কর ফাইলের ভুয়া চালান তৈরি করে পুরো টাকাই নিয়েছেন নিজের পকেটে।
ঢাকা কর অঞ্চল ৩-এর একজন কর্মকর্তার রিটার্ন যাচাই করতে গিয়ে দেখা যায় তার বেতন থেকে ৯০ লাখ টাকা উৎসেকর কাটা হলেও চালান জমা হয়েছে মাত্র ৩৬ লাখ টাকার। তিনি প্রতি বছর পুরো অর্থ দিয়ে আসলেও তার ফাইলে সংযুক্ত সব চালানি জাল। গত ১৩ বছরের আয়কর রিটার্ন যাচাই করে দেখা যায় প্রায় ১৮ কোটি টাকা কর ফাঁকি হয়েছে। এছাড়া একই কর অঞ্চলে শীর্ষ ৩ কর্মকর্তার কর ফাইলে প্রাথমিকভাবে প্রায় ২২ কোটি ২৪ লাখ টাকার ফাঁকি বের হয়েছে, যা আয়কর গোয়েন্দার অনুসন্ধানে উঠে এসেছে। মানে 1997 থেকে কমিশনার যারা আছে সার্কুলার সবার সাথে সে কাজ করতো। দ্যাট ইজ হাউ আমাদের এখানে হাজির হলো। ঢাকা কর অঞ্চল ১-এর ঘটনা আরও চাঞ্চল্যকর। নিয়মিত ২ জন করদাতার ২০১৯-২০ ও ২০-২১ করবর্ষ এবং ২০১৩-১৪ হতে 18-19 করবর্ষের রিটার্নের ফাইল সরিয়ে নেওয়া হয়। তাদের মূল আয়কর ফাইল নষ্ট করে রিটার্নে ইচ্ছেমতো তথ্য সংযোজন করে নতুন রিটার্ন তৈরি ও সই জাল করা হয়। জালিয়াতি করে প্রায় ৪০ কোটি টাকার ভুয়া ক্যাপিটাল ও সম্পদ দেখানো হয়, যাতে কর ফাঁকি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। এমন অস্বাভাবিক ফাঁকির অনুসন্ধান করতে গিয়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট খুঁজে পান এক ভয়ঙ্কর প্রতারক চক্রের, যার মূল হোতা ছিলেন সাদাত হোসেন কাজল মোল্লা। কর অফিসের নাইট গার্ড হয়েও নিজেকে পরিচয় দিতেন কর আইনজীবী হিসেবে। সাথে বিভিন্ন কর অঞ্চলের ৪ কর্মচারীদের সঙ্গে নিয়ে করদাতার নথির রেকর্ড পরিবর্তন, মূল রেকর্ড নষ্ট ও কর্মকর্তার সই জাল করতেন তারা। অভিযোগ প্রমাণ পাওয়ায় একজনকে বাধ্যতামূলক অবসর ও বাকিদের সাময়িক বরখাস্ত করা হয়। অস্থায়ী নাইট গার্ড কাজল মোল্লার আয়কর নথি বিশ্লেষণে দেখা যায় কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। তার আয়কর ফাইলেও মোট সম্পদ দেখানো হয়েছে ৮ কোটি ৬৮ লাখ টাকার, দায় দেনা দেখিয়েছেন ৩ কোটি ৮০ লাখ টাকা। বিশ্লেষকরা বলছেন এমন ঘটনায় করদাতা ও আয়কর কর্মকর্তাদের দায় রয়েছে। সে কি প্রকৃত কর আইনজীবী নাকি সে প্রতারক? আমাদের যারা কর প্রদান করে তাদেরকে একটু রেসপন্সিবল হওয়ার জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ জানাবো। এমন ঘটনা এড়াতে প্রতারকদের বিষয়ে সচেতনতার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমানে সাংবাদিকতা স্বাধীন বলে দাবি করার জবাবে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, পক্ষে গেলে সাংবাদিকতা মুক্ত আর বিপক্ষে গেলে মব ভায়োলেন্সের ঝুঁকি, এই হচ্ছে বাস্তবতা। অন্যদিকে মব সাংবাদিকতার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে মন্তব্য করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে বর্তমান সময়ে সাংবাদিকতার নানা সংকটের চিত্র তুলে ধরেন অংশীজনেরা। সাংবাদিকতার পরিস্থিতি বিবেচনায় নিজেকে ভীত ও চিন্তিত বলে মন্তব্য করেন মতিউর রহমান চৌধুরী। বলেন, রাজনীতি মুক্ত না হলে সাংবাদিকতাও মুক্ত হবে না। আমরা যেটা সাংবাদিকতা নিয়ে কথা বলছি, যখন এখন বলেন যে এখন তো আমরা মুক্ত, হ্যাঁ আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। অনেক সাংবাদিকের চাকরি গেছে। আর আমরা 16 বছর নিয়ে কথা বলি, আসলে 54 বছরে তো একই জিনিসই দেখলাম। 54 বছরে যা দেখলাম তাতে আমার এইটাই ধারণা হয় যে আমরা সরকার বদলায়, আমরাও বদলে যাই। সভায় অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও অর্জনের পথে অনেক বাধা। মালিকের স্বার্থ রক্ষা না করে পেশাদারিত্ব বজায় রাখতে পারলে এত সংকট হতো না। সামাজিক শক্তিটার কথা বললাম, আমি তাদের জাস্টিফাই করছি না, কিন্তু এই শক্তিটাও সাংবাদিকতার জন্য একটা বড় রকমের হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। এটা আপনাকে বিবেচনা করতে হবে। সরকার, মালিক পক্ষ এবং সম্পাদকের বাইরেও এইরকম একটা শক্তি তৈরি হয়েছে, যে শক্তিটা আপনাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটা আমাদের সকলের ধর্তব্যে নেওয়া দরকার। এতগুলো সংস্কার কমিশন করার পরও আশানুরূপ ফল মিলছে না কেন? এ প্রসঙ্গে গণমাধ্যমগুলোকে তদন্ত করার আহ্বান জানান আলী রিয়াজ। এতগুলো কমিটি করার পর আশানুরূপ ফলাফল দেখা যাচ্ছে না কেন? বাংলাদেশের এতগুলি মিডিয়া, এতগুলি সংবাদপত্র, আপনারা একটু তদন্ত করেন না, কেন হচ্ছে না? শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় বসবাসকারী ৯৮% শিশুর রক্তে উদ্বেগজনক মাত্রায় সীসার উপস্থিতি পেয়েছে আইসিডিডিআরবি। দূষিত ধূলিকণা, ব্যাটারি তৈরির কারখানা ও রান্নার পাত্র এই সীসার প্রধান উৎস বলে জানান গবেষকরা।
ক্যান্সারের জন্য দায়ী কয়েকটি ভারী ধাতুর মধ্যে সীসা অন্যতম। দেশে সীসা দূষণের ব্যাপকতা ও ভয়াবহতা কেমন তা নিয়ে গবেষণা করে আইসিডিডিআরবির হেলথ সিস্টেম ও পপুলেশন বিভাগ। 2022 থেকে 2024 সালের গবেষণায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় বসবাসরত 500 শিশুর রক্তে সীসার উপস্থিতি পরীক্ষা করা হয়। এদের বয়স 2 থেকে 4 বছর। সবার দেহে সীসা থাকলেও 98% দেহে পাওয়া যায় উদ্বেগজনক মাত্রার সীসা। আমরা পরিমাপ করে দেখেছি শতকরা 100 জনের মধ্যে 98 জন শিশুর শরীরে 35 মাইক্রোগ্রাম পার লিটারের বেশি সীসা ছিল। তার মানে আমাদের এই অবস্থা, আমাদের ঢাকা শহরের বাচ্চাদের অবস্থা খুবই ভয়ঙ্কর লেভেলে আছে। সীসা নির্ভর শিল্প, ব্যাটারি পুনঃপ্রতিস্থাপন কারখানা, সীসাযুক্ত প্রসাধনী ও রান্নার কাজে ব্যবহৃত অ্যালুমিনিয়ামের পাত্র দূষণের প্রধান কারণ হলেও অন্যান্য উৎস থেকেও দূষণ হতে পারে বলছেন গবেষকরা। সীসা নিঃসরণকারী উৎসগুলো বন্ধ করতে না পারলে শিশুর নিরাপদ বিকাশ বাধাগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা বিজ্ঞানীদের। পুরাতন ব্যাটারিতে একটা জায়গা আসে, সেখান থেকে হচ্ছে যে এটাকে ভাঙার জন্য সেখান থেকে বিভিন্ন পার্টস আছে, ওইগুলোকে সেপারেট করার জন্য একটা জায়গায় তারা করে, এটাকে আগুনে পোড়ায়। দেশের যে বেশি পরিমাণ লেডের যে সোর্স বা যোগানদাতা হচ্ছে কিন্তু এই ইন্টারনাল সোর্স থেকে, বাইরে থেকে কিন্তু আসতেছে না। যারা নাকি খর্বকায় বা স্টান্টিংয়ে ভুগছে তাদের মধ্যে আপনার সীসার পরিমাণ সবচাইতে বেশি। আমাদের শিশুদের আজকে যদি ব্রেনই ঠিক মতন ডেভেলপ না করে, যদি কাজ না করে, ওরা তো বড় হবে, বড় হলে ওরা জাতীয় যে প্রোডাক্টিভিটি, এখানে তারা কি রোল প্লে করবে। ইউনিসেফের তথ্যমতে বিশ্বে সীসা দূষণে আক্রান্ত দেশ হিসেবে বাংলাদেশ চতুর্থ। প্রায় 3,60 লাখ শিশু রক্তে উচ্চমাত্রার সীসা নিয়ে বেঁচে আছে। এই গবেষণার ফলটা যেন একদম প্রান্তিক পর্যায়ে লোকজনের কাছে যেন পৌঁছায়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।